টিনেজার কিছু ছেলে মেয়ে এই কমপ্লেনটা করে তার বাবা মা তার কোনো কথা বুঝতে পারে না, তাদের ভেতরে যেটা চলছে, এই যে ইমোশনাল জার্নিটা বা টার্মোয়েলটা চলছে, এটা কেউ বুঝবে না। তার যে ফিলিংস, এটা বোঝার মতো ক্ষমতা কারো নেই, কোনোভাবেই সে কাউকে বোঝাতে পারছে না। অ্যান্ড আজকে এই কিউএনএ সেশনে আমরা ডিসকাশন করব টিনেজারদের ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং, আপনি কীভাবে তাদেরকে বুঝতে পারেন এবং তারা কীভাবে বোঝাতে পারে। সো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি লাইভ স্ট্রিম কিউএনএ সেশনে। আমি আকাশ আপনাদের সাথে আছি এবং আজকে আমাদের সাথে রয়েছে সামিয়া আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সো আমরা আপনাদের প্রশ্নগুলো কালেক্ট করেছি ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে। আমি প্রথমে চলে যাব ইউটিউব কমিউনিটি ট্যাবে। সেখানে একজন ইউটিউব ইউজার আমাদেরকে লিখেছেন, আমার মেয়ের বয়স 17, একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, বোঝাতে গেলে রাফ বিহেভ করে, কিভাবে কাউন্সিলিং করবো একটু হেল্প করবেন প্লিজ। যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। এটা আসলে খুবই কমন একটা প্রশ্ন প্যারেন্টদের ভিতর থেকে আসে, যে প্যারেন্টরা আসলে ঠিক অ্যাকসেপ্ট করতে পারে না তাদের ছেলেমেয়েরা যদি কোনো রিলেশনশিপে যায়। এখন সরাসরি যদি প্যারেন্ট হিসেবে আমি মানা করে দিই, সেটা কিন্তু একটা সুযোগ হয় যে আমার বাচ্চার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। কারণ আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যাবে যে তাকে বোঝাচ্ছি, কিন্তু আসলে বাচ্চা তার দিক থেকে আমার সাথে কানেক্টেড হচ্ছে কি না, কানেকশন ফিল করছে কিনা, সেটা কিন্তু এখানে অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায়। তো আমরা এখানে আসলে কি করতে পারি? প্রথমত আমরা একটা ফ্রেন্ডলি ডিসকাশন রাখতে পারি, বা আমরা একটা ফ্রেন্ডলি ডিসকাশন করতে পারি তার সাথে, যে কি হচ্ছে আসলে তার সাথে, ফিলিংসটা বোঝার চেষ্টা করতে পারি। যে তার ফিলিংসটা সে যখন এক্সপ্রেস করবে, তখন কিন্তু প্যারেন্ট হিসেবে আমি বুঝবো যে এটা আসলে লাভ না এটা ইনফ্যাচুয়েশন। যদি এরকম হয় যে যার সাথে রিলেশন তাকে খুব ভালো করে জানার সুযোগ হয়নি, সেক্ষেত্রে কিন্তু প্যারেন্ট বাচ্চাকে বা তার মেয়েকে জিজ্ঞেস করতে পারে যে তুমি আসলে ঠিক ছেলেটার মধ্যে কী কী গুণাবলী দেখেছো, বা কোন বিষয়টা তোমার ভালো লেগেছে, কোন বিষয়গুলো তোমার ভালো লাগেনি। ঠিক এই ধরনের আলোচনাগুলো যখন আমরা একটা ফ্রেন্ডলি ডিসকাশনে নিয়ে আসব, তখন কিন্তু আমরা তাকে ডিসিশন নিতে হেল্প করছি যে আসলে কোনটা তার জন্য ঠিক, কোনটা তার জন্য বেঠিক। সেক্ষেত্রে আমি সরাসরি মানা না করে এভাবে যদি আমরা আগাই, আমার মনে হয় যে এখানে একটা সুন্দর রেজাল্ট আসতে পারে। ওয়েল আপু, আমি একটা ছোট্ট বিষয় অ্যাড করবো, সেটা হলো এরকম, ইউজুয়ালি গার্ডিয়ান বা প্যারেন্টসে যেটা করেন, যদিও আমি মনে করছি মা কোশ্চেন করেছেন, আমরা প্রেম ভালোবাসাকে ডিরেক্টলি খারাপভাবে ডিফাইন করি যে এটাই খারাপ, এটা করা যাবেই না, তুমি কারোর সাথে মিশতেই পারবে না, তোমার দরজা জানালা বন্ধ, মোবাইল সিজ করা হয়। সো আলটিমেটলি সে কিন্তু একটা কারাগারে পড়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয়, বা বিভিন্ন রিসার্চ ফাইন্ডিংসে দেখা গিয়েছে, প্যারেন্ট যদি কথা বলে, ডিসকাশন করে, অ্যান্ড আপু যেটা বললো যে পজিটিভ নেগেটিভ সাইডটা দেখা এবং তাকে অপশন দেওয়া, আমরা অপশন পেলে না তখন চুজ করতে পারি কোনটা বেটার হতে পারে। সো রিলেশনশিপটাকে আমরা ডিরেক্টলি স্টপ না করে, ইমিডিয়েটলি স্টপ না করে আমরা ডিসকাশন করি। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি যদি কোনো কিছু কেড়ে নেন, এর বিনিময়ে আপনি তাকে কী দিচ্ছেন। মনে করেন আপনার মেয়ের কাছ থেকে আপনি মোবাইলটা কেড়ে নিলেন বা সম্পর্কে মানুষটাকে কেড়ে নিলেন, ওই যে একটা শূন্য জায়গা ক্রিয়েট হচ্ছে, তার ইমোশনাল একটা পেইনের জায়গা ক্রিয়েট হবে। সো আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার সন্তান একটা পেইনের মধ্যে দিয়ে যাক। যেহেতু সম্পর্ক শুরু করেছে, আমি বলছি আপনি সম্পর্ক কন্টিনিউ করতে দেবেন, বাট তার সাথে কথা বলেন যে ছেলেটা কেমন, কি করে, তোমার কি কারণে ভালো লাগে, উইচ উইল হেল্প হার টু এক্সপ্লোর হার সেলফ। সো আপনি এটা করে দেখতে পারেন। ওকে, সো আমরা চলে যাবো একটু ফেসবুক ইনবক্সে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাদেরকে লিখেছেন, সম্পর্কে থাকা অবস্থায় আমার বয়ফ্রেন্ড অন্য মেয়ের কাছ থেকে নুড পিকচার চাইছে, আমি কি করব বুঝতেছি না, আমি ওকে আর বিশ্বাস করতে পারছি না, কেন এমনটা করলো? খুব সেন্সিটিভ একটা বিষয় এটা। অবশ্যই যারা রিলেশনশিপে থাকে তাদের যখন বিশ্বাসের জায়গায় এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন এসে দাঁড়ায় যে আমি কি করব এখন, আমি তো তাকে বিশ্বাস করতে পারছি না, অবশ্যই এই ফিলিংসের ভিতর দিয়ে যাওয়া খুব সহজ কোনো কিছু না। তবে আমরা যদি একটা সম্পর্কের কথা বলি, সম্পর্কে কিন্তু বিশ্বাস এবং কমিটমেন্ট অনেক বড় একটা বিষয়। এবং এখানে যদি আসলে কমিটমেন্টের জায়গা থেকে কেউ তার জায়গা থেকে পিছিয়ে আসে, আমার মনে হয় সেখানে কিন্তু আরেকটাবার চিন্তা করা উচিত। কারণ আমরা কিন্তু কোনো একটা সম্পর্কে জড়াই আমাদেরকে ভালো রাখার জন্য। সেই সম্পর্কে জড়িয়ে যদি দেখি যে আমি খারাপ আছি, তাহলে কিন্তু আমি কোয়েশ্চেনটা আমার দিকে করতে পারি যে আমি কি আদৌ এই সম্পর্কে থাকার জন্য প্রস্তুত, বা আমি কি নিজেকে প্রস্তুত করেছি সম্পর্কটাতে থাকার জন্য। আচ্ছা, যে প্রশ্ন করেছেন তাকে আমি বলবো যে যেহেতু আপনি দেখেছেন অলরেডি ইনবক্সে নুড পিকচার চেয়েছে,
এখানে কিন্তু এমন হতে পারে বা এরকম অপশন আসতে পারে যে হয়তো দেখা গেল যে এসে ক্ষমা চাইছে বা বলছে পরবর্তীতে আর এরকম হবে না, আপনি তাকে সুযোগ দিলেন, কিন্তু এখানে আসলে বিষয়টি দেখা যায় যে বারবার ঘটার একটা বিশাল সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনি ঠিক চিন্তা করে নেবেন যে আমি ডিসিশনটা নেওয়ার আগে যে আমি সম্পর্কে থাকবো কি থাকবো না, অবজারভেশন কিন্তু অনেক বড় একটা বিষয়। আমি যে মানুষের সাথে আছি বা যার সাথে কমিটমেন্টে বা রিলেশনশিপে আছি, আমি অবজার্ভ করি কিছুদিন। সো ইমোশনালি কানেকশনটা তো আমাদের থাকবেই, কিন্তু সাথে সাথে যদি আমরা একটু চোখ কান খোলা রাখি, আমার মনে হয় যে এই ডিসিশনটা নেওয়া কিংবা আমি এখন কি করব এর উত্তর পাওয়াটা তখন একটু সহজ হয়ে যাবে। অবভিয়াসলি ছোট করে যদি অ্যাড করি একটা বিষয়, সেটা হলো যে কোনো সম্পর্ক দুটো জিনিস উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে বিশ্বাস এবং রেসপেক্ট। এবং আপনি একটা মানুষকে যখন বিশ্বাস করবেন, অন্ধবিশ্বাস করাটা একটু বোকামি। আমাদের দুটো চোখ আছে, আপনি যদি মেটাফরিক্যালি বিলিভ করেন, এক চোখে আপনি তাকে বিশ্বাস করছেন, অপর চোখে আপনি তাকে চেকিং করছেন যে অ্যাকচুয়ালি তিনি কী করছেন। তুমি যা করবে সবই আমি বিলিভ করি, এটা কিন্তু একটা সময় আপনার জন্য বিপদের কারণ হবে। এবং আপু যেটা বললো, আমরা যখন কাউকে ভালোবাসি, অবভিয়াসলি নিজের ভালো লাগা থেকে বা ভালো থাকা থেকে কিন্তু ভালোবাসি, অন্যের জন্য কিন্তু ভালোবাসি পরে। ওয়েল, আমরা একটু ফিরে আসবো ইউটিউব কমিউনিটি ট্যাবে। ইউটিউব কমিউনিটি ট্যাবে একজন ইউটিউব ইউজার আমাদেরকে লিখেছেন, প্রেম করা হারাম, আবার বিয়ে করতে দিবে না সমাজ, তাহলে আমরা কি করব? নিজেকে ভালো রাখবো কি করে? আচ্ছা, অনেক ক্রিটিক্যাল একটা প্রশ্ন, কিন্তু উত্তরটা খুব সহজ। কোয়েশ্চেনের মধ্যে কিন্তু দেখা গেছে যে যিনি কোয়েশ্চেন করেছেন উনি দুটো অপশন রেখেই দিয়েছেন, যে ধর্মে আসলে মানা, কিন্তু প্রেম তো করতে ইচ্ছা করে। আচ্ছা, এখন উত্তরটা খুব সিম্পলভাবে যদি আমি দেই, আমরা এখানে দুইটা পার্ট করে নিই, যে আপনি হয়তো সমাজের সাথেই যাবেন বা আপনি আপনার ইমোশনের সাথেই যাবেন, তাহলে আপনি ঠিক সেভাবেই আপনার জীবনসঙ্গী নির্বাচন করুন এবং আপনি প্রেম করেন। যদি আপনি প্রেম করতে চান, প্রেম করেন। কিন্তু যদি আপনি ধর্মে বিশ্বাস করেন এবং ধর্ম যেটা ইন্সপায়ার করেছে বা ধর্ম যেটাতে আসলে ডিসকারেজ করেছে, সেই বিষয়টা আপনি যদি ইম্পর্টেন্স দেন, সেক্ষেত্রে আপনি ধর্মের সাথেই থাকেন। আপনি ঠিক করেন ঠিক আপনার কেমন জীবনসঙ্গী প্রয়োজন, সেটা আপনি আপনার পরিবারের সাথে আলোচনা করেন। পরিবারকে আপনি বুঝতে দেন যে আপনার একজন জীবনসঙ্গী প্রয়োজন, অর্থাৎ আপনার বিয়ে করার প্রয়োজন, বিয়ের বয়স হয়ে গেছে, সেটা আপনি আপনার পরিবারের সাথে কিন্তু আলোচনা করতেই পারেন। অ্যান্ড যদি যিনি প্রশ্ন করেছেন, আপনি যদি একজন মেল হন স্পেশালি, দেন আর্ন করা শুরু করেন। ফিমেল হলেও আর্ন করতে পারেন, আমি ফিমেল থেকে ডিসকারেজ করছি না, বাট আপনি মেল পারসন হয়ে থাকেন, অবভিয়াসলি আর্ন করা শুরু করেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ওয়েল, আমাকে ইউটিউব কমিউনিটি ট্যাবে আরও কিছু প্রশ্ন দিয়েছে, সেখানে লিখেছে একজন ইউটিউব ইউজার। তার প্রশ্নটি হলো, সোশ্যাল মিডিয়া এবং টিভি ও ওয়েব সিরিজকে কিশোর কিশোরদের ভালোবাসা প্রেম সম্পর্কে ভুল তথ্য দেয়? আচ্ছা, মজার একটা প্রশ্ন। আসলে আমরা আসলে জানি যে সোশ্যাল মিডিয়াতে বা ওয়েব সিরিজে সবসময় যা দেখানো হয় সেটা কিন্তু সত্য হয় না। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া হোক বা ওয়েব সিরিজ হোক, সেখানে সেই কন্টেন্টটাই সবচেয়ে বেশি ফোকাস করা হয় বা সেই বিষয়টা সবচেয়ে বেশি দেখানো হয়, যেটা টিআরপি আসলে বেশি। সো এখানে ডিপেন্ড করছে আমার উপর, যেই তথ্যটা দেয়া হচ্ছে সেটা সঠিক কে বেঠিক আমি একটু জাজ করি, আমি ফিল্টার করে নেই যে আমি কি তথ্যটা ঠিকভাবে নিব নাকি আমি এটাকে ডিলিট করে দিব। সো সোশ্যাল মিডিয়ার কাজ হচ্ছে আমাদের দেখানো, ওয়েব সিরিজের কাজ হচ্ছে আমাদের দেখানো, আমরা কি এটা ঠিকভাবে নিব বা বেঠিকভাবে নিব এটা আমাদের উপর ডিপেন্ড করে। সো আমরা আমাদের সেন্সটা এক্ষেত্রে একটু কাজে লাগাতে পারি। ওয়েল, আমি একটু চলে আসবো ফেসবুক ইনবক্সে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাদেরকে লিখেছেন, হরমোনাল কারণে নাকি মুড সুইং করে, তাহলে কিভাবে মুড কন্ট্রোল করব আমরা, জানাবেন প্লিজ। আচ্ছা, এখন আমাদের মুড সুইং তো আমরা জানি খুব স্বাভাবিক একটা বিষয়, এবং মুড সুইংটাকে আমরা ঠিক কন্ট্রোল করতে পারি না। আমি যদি বলি আমরা মুড সুইং ম্যানেজ করতে পারি, কিভাবে ম্যানেজ করতে পারি? কিছু কাজ করে আমরা দেখা যায় যে খুব সহজে আমাদের মুড সুইং যেটা হয় সেটাকে আমরা ম্যানেজ করতে পারি। যেমন মেডিটেশন খুব ভালো কাজ করে এক্ষেত্রে। মেডিটেশন, রিল্যাক্সেশন, আমাদের পছন্দের যে কাজগুলো থাকে সেই কাজগুলো এই সময়টায় দেখা যায় যে আমাদের মুডটাকে ভালো রাখতে হেল্প করে। হ্যাঁ, অবশ্যই আমরা ভালনারেবল ফিল করি, অনেক সময় খুব হাসতে ইচ্ছা করে, অনেক সময় খুব কাঁদতে ইচ্ছা করে, অনেক সময় হয়তো বুঝিই না যে আমার কি করতে ইচ্ছে করছে আসলে। সো ওই সময়টা নিজের সাথে একটু ইজি থাকি, একটু যদি মনে হয় যে আমার এখন একটু ঘুরতে যাওয়া পছন্দ, আমি একটু ঘুরতে যেতে পারি। সো
আমার যে কাজগুলো পছন্দ সেইগুলো করার মধ্যে দিয়ে বা ম্যানেজেবল যে কাজগুলো আমি আমার ইমোশনটাকে ম্যানেজ করতে পারছি, এই ধরনের কাজগুলো দিয়ে দেখা যায় যে এই সময় মুড সুইংটা কিন্তু আমরা ম্যানেজ করতে পারি। আমি একটা ছোট্ট বিষয় অ্যাড করবো, সেটা হলো যে আপনার খাওয়া দাওয়াটা অবশ্যই কন্ট্রোল করা দরকার। খাওয়া দাওয়া কন্ট্রোল, আপনি যা খাচ্ছেন তার উপর বেস করে কিন্তু আপনার মুডে একটা আপস অ্যান্ড ডাউন থাকবে। আপনি যদি দেখেন যে খুব রিচ ফুড খাচ্ছেন, আপনার মুডের মধ্যে একটা চেঞ্জ আসবে। আর আপনি যদি একটু নর্মালি সবগুলো প্রোটিন এনিথিংস ভিটামিন সবগুলো নিয়ে যদি ইনটেক করেন, সুষম খাবার খান, একদম শর্টে বলে, দেন দেখবেন আপনার মুডের মধ্যে একটা কন্ট্রোল আপনার চলে আসছে। আর আপনি যেটা বলছিলেন স্লিপটা, ঘুমটা খুবই প্রয়োজন। সো আপনি দিনের মধ্যে কতক্ষণ ঘুমাচ্ছেন, কতটুকু সময় ঘুমাচ্ছেন, প্রপারলি ঘুমাচ্ছেন কিনা, নাকি ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়া দেখছেন, যেমন একটু আগে প্রশ্ন করেছে সোশ্যাল মিডিয়ার কথা। সো আমরা ইউজুয়ালি যেটা করি, ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে যাই, অ্যান্ড ঘুম থেকে উঠে আবার সে স্ক্রল করা শুরু করি। সো এই ধরনের প্র্যাকটিসগুলো যদি আপনি একটু কন্ট্রোল করতে পারেন, আই হোপ আপনি আপনার মুডের উপর একটা কন্ট্রোল আনতে পারবেন। আরেকটা বিষয় একটু অ্যাড করবো, আমি যখন বিভিন্ন সময় টিনেজার ক্লায়েন্ট দেখি, একটা খুব কমন কোয়েশ্চেন থাকে, ভাই ডোপামিন কি আমার শত্রু, ডোপামিন কি আমি আসলে মেরে ফেলবো কিনা, আমার ডোপামিন না থাকলে তো মানে আমি নেশা করবো না, সোশ্যাল মিডিয়া যাবো না। বাট আনফর্চুনেটলি ডোপামিন আমাদের শত্রু না, ডোপামিন কিন্তু আমাদের হ্যাপিয়েস্ট হরমোন। আপনি যখন হ্যাপি হবেন তখনই আসলে ডোপামিন সিক্রেট হবে, রিলিজ হবে। সো আপনি আপনার ডোপামিনটাকে কিসের মাধ্যমে রিলিজ করবেন, সিক্রেট করবেন, এইটা মুখ্য বিষয়। আপনি যদি ন্যাচারালি করা শুরু করেন, দেখবেন আপনার লাইফটা হ্যাপিনেসে ভরছে, আপনি হ্যাপি ফিল করছেন। বাট আপনি যদি আর্টিফিশিয়ালি, লাইক আপনি চকলেট খাচ্ছেন, আপনি একবার করে চকলেট খাচ্ছেন, আপনি বারবার সোশ্যাল মিডিয়া রিলস দেখছেন, শর্টস দেখছেন, আপনার কিন্তু সব আনহেলদি প্র্যাকটিস হচ্ছে, অ্যান্ড আলটিমেটলি আপনি কখনোই এই হ্যাপিটাকে বেশিক্ষণ সাস্টেইন করতে পারবেন না। সো ডোপামিনকে কেউ আসলে আমার শত্রু মনে করবো না, যে ডোপামিন হচ্ছে আমার শত্রু, এনিমি, তার সাথে ফাইট করতে হবে, তাকে রুখে দাঁড়াতে হবে। ডোপামিনকে কন্ট্রোল করা ন্যাচারাল ওয়েতে। ওয়েল, আরও কিছু ফেসবুক ইনবক্সে কোয়েশ্চেন আছে। ফেসবুকে একজন ফেসবুক ইউজার আমাদেরকে লিখেছেন, টিনেজ বয়সে কি প্রেম করা ঠিক, ভালোবাসা উপযুক্ত বয়স কখন, জানতে চাই। আচ্ছা, টিনেজ বয়সে প্রেম করা ঠিক কি বেঠিক? আসলে আমরা যদি ঠিক বেঠিকে না গিয়ে মানুষটা আমার জন্য ঠিক কি বেঠিক সেটা চিন্তা করি, আমার মনে হয় এটা একটু বেশি এফেক্টিভ হবে। কারণ আমরা তো ছোটবেলা থেকে আসলে অনেক কিছু শুনেই বড় হই, যে এটা ঠিক না, ওইটা ঠিক না, এটা করবে না, ওইটা করবে না। এখন আমরা কি আসলে সব কিছু মেনটেন করে চলি? বিষয়টা আসলে টোটালি ডিপেন্ড করে যে আমি যদি প্রেম করতে চাইও, এটা আসলে কেন চাচ্ছি। মানুষটাকে যদি আমরা একটুখানি দেখি, যদি এরকম হয় যে মানুষটা শুধু দেখতে সুন্দর, বা মানুষটা যাকে আমি পছন্দ করছি সে অনেক সুন্দর, সো তার প্রতি কি আমার একটা ইনফ্যাচুয়েশন কাজ করছে, নাকি তার প্রতি আমার সত্যি সত্যি ভালোবাসা কাজ করছে, সেটা বুঝতে হবে। তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা আসলে তার প্রতি যেটা ফিল করছি সেটা প্রেম, সেটা কোনো ইনফ্যাচুয়েশন, না সেটা কোনো ভালোবাসা। তখন আমার মনে হয় যে কোশ্চেনের অ্যান্সারটা পাওয়া বোধ হয় একটু সহজ হয়ে যাবে, যে প্রেম করা ঠিক না প্রেম করা বেঠিক। এবং আমার যখন কোনো ক্লায়েন্ট টিনেজার এই ধরনের কোয়েশ্চেন করে, আমি তাদেরকে একটা এক্সাম্পল দিই এরকম, যে আপনি যখন সমুদ্রের সারফেসটা দেখবেন খুবই মানে উত্তাল থাকে, খুব বেশি ঢেউ থাকে, এটা হচ্ছে ভালো লাগা, খুব ইম্পালসিভ বিহেভ করছি, ভালো লাগছে আমার এখনই তাকে দেখতে হবে, না দেখলে জীবন বরবাদ। বাট আপনি যখন কাউকে ভালোবাসবেন, খুবই ডিপার ইস্যুতে যাবেন, আপনি খুব শান্ত হওয়া শুরু করবেন, প্রেশার থাকবে বাট আপনি খুব শান্ত। আপনি সমুদ্রের নিচে যাবেন, যত গভীরে যাবেন তত বেশি শান্ত, সাইলেন্ট, এবং ওই জায়গায় পানি কিন্তু এরকম উত্তাল না। সো ভালো লাগাটা হচ্ছে খুব সারফেস লেভেলে, আর ভালোবাসাটা খুবই ডিপার লেভেলে। ওয়েল, চলে আসবে একটু ইউটিউব কমিউনিটি ট্যাবে। একজন ইউটিউব ইউজার আমাদেরকে কোয়েশ্চেন করেছেন, আমি তাকে ভালোবাসি, বোঝালে বোঝে, কিন্তু তার অনিশ্চিত ভবিষ্যতের জন্য আমাকে গ্রহণ করছে না, তাও আমি চাই তার সাথে থাকতে, ইমোশনে অনেক দুর্বল হয়ে পড়েছি। আমি ভাই আপনার শেষ কথাটার রেশ ধরে এখানে একটু অ্যাড করতে চাই, যে আসলে ভালোবাসা কিন্তু আমাদের স্থির হতে শেখায়। আমরা আসলে যখন ফিল করি যে না, আমি তাকে না পেলে বাঁচবো না, কিংবা আমি তাকে একদিন না দেখলে আমার মধ্যে অস্থিরতা অনেক বেশি কাজ করা শুরু করে, কিংবা একটুখানি দেখতে পারলেই ভালো লাগে, ওই স্টেজটা দেখা যায় একটা সার্টেন পিরিয়ড পর সেটা কিন্তু ওভার হয়ে যায়। এখানে যিনি কোয়েশ্চেন করেছেন তিনি যেহেতু বলছেন যে আসলে যাকে উনি পছন্দ করেন, যাকে ভালোবাসেন, সে আসলে তার একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য তাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন না।
আপনি যদি আসলে রিলেশনশিপটার বিষয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে থাকেন এবং আপনি আসলে চান যে সম্পর্কটাতে আপনি থাকবেন এবং এটাতেই আপনি ভালো আছেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি অপেক্ষা করেন এবং আপনি আপনার প্রিয় মানুষটাকে সাপোর্ট করে যান। যদি এরকমই হয় একান্তই যে শুধুমাত্র একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য আপনাকে গ্রহণ করছেন না, ভবিষ্যতে আসলে আমরা কেউ দেখিনি, কারণ যে কোনো কিছু আসলে হতেই পারে ভবিষ্যতে, কিন্তু মানুষটাকে আমরা কতটুকু সাপোর্ট করে যাচ্ছি সেটার উপর কিন্তু আমি তাকে কতটুকু ভালোবাসি সেটাও অনেকখানি ডিপেন্ড করে। সো আমি বলবো যে আপনি সময় নেন, আপনি আপনার জায়গা থেকে যতটুকু চেষ্টা করা সম্ভব, যদি আপনার পছন্দের মানুষটিও আপনার প্রতি কমিটেড থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ওয়েট করতেই পারেন। ওকে, সো আপু আজকের এই এপিসোডে আমি যদি একদম সামারিতে এসে একটা কোশ্চেন আপনাকে করি, এই টিনেজ বয়সে টিনেজারদের ইমোশনগুলোকে বোঝার জন্য স্পেশালি প্যারেন্টসদের কি করার আছে? বিকজ প্যারেন্টসরাই কিন্তু সবচেয়ে কাছে, আই নো ফ্রেন্ডসও কাছের মানুষ, বাট প্যারেন্টস কি করতে পারেন? আসলে টিনেজ বয়সটাই আমরা যদি বলি যে একটু কমপ্লিকেটেড একটা সময়। ইন জেনারেলি আসলে যখন দেখা যায় যে আমরা হয়তো দেখি যে এটা নর্মালি বাচ্চারা বড় হয়ে যাচ্ছে বা একটা সময় থেকে আরেকটা সময় ওরা যাচ্ছে, কিন্তু ইমোশনালি বা ফিজিক্যালি এত চেঞ্জেস হয় যে ওই সময়টা স্টেবল থাকা অনেক কষ্ট হয়ে যায়। এবং প্যারেন্ট হিসেবে ভাইয়া যেটা বলছেন যে প্যারেন্ট হচ্ছে সবচেয়ে কাছের মানুষ, অবশ্যই, কারণ আমরা প্যারেন্ট হিসেবে আমার বাচ্চাটার চেঞ্জেসগুলো কিন্তু আমি দেখতে পাই সবার আগে। কিছু বিষয় থাকে যে বিষয়গুলোতে আমরা ইজিলি চাইলে প্যারেন্ট হিসেবে হেল্প করতে পারি। আমি একটা প্রশ্নের উত্তরে বলেছিলাম যে আমরা প্যারেন্ট কিন্তু বাচ্চাদের শত্রু না, আমরা একটা টিম। সো আমরা একটা টিম হিসেবে কিন্তু খুব সুন্দর একটা বন্ডিং করতেই পারি চাইলে, তাই না? দেখা যায় হয়তো সব কিছুতে আমরা অপোজ করছি, আমাদের পয়েন্ট অফ ভিউগুলো কিংবা আমাদের অপিনিয়নগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যেহেতু আসলে ওরা এই সময়টা ওদের নিজেদের একটা জগৎ তৈরি করতে চায়, আমরা প্যারেন্ট হিসেবে চাইলে সেই জগতে একটা অনেক বড় জায়গা কিন্তু দখল করে থাকতে পারি। সবার আগে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করি আমাদের বাচ্চাদের সাথে, এবং যে বিষয়গুলোর জন্য দেখি যে আমাদের বাচ্চা আসলে অনেক বেশি প্রবলেম ফেস করে, বাবা মার সাথে শেয়ার করতে পারছে না কিংবা আমরা বাবা মা হিসেবে হেল্প করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে প্রফেশনালদের হেল্প নিতে পারেন। কারণ কিছু জায়গা থাকে যে জায়গায় হয়তো বাচ্চারা ফিল করে যে না, হয়তো বাবা মা কষ্ট পাবে কিংবা বাবা মা জাজ করবে, সেখান থেকে কিন্তু একজন প্রফেশনাল অবশ্যই একটা নন জাজমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনার বাচ্চার কথা শুনবে, কিংবা আমি যদি টিনেজারদের উদ্দেশ্যে বলি যে তোমাদের কথা শুনবে। সো এই জায়গা থেকে চাইলে প্যারেন্ট হিসেবে কিন্তু বাচ্চাদেরকে এভাবে খুব সুন্দর করে হেল্প করা যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনিও তো ভিডিওটা দেখছেন ফেসবুক পেজে, দেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন দেন অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।